যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে আছেন এবং থাকবেন, এই প্রত্যাশা সবসময়। আমি মুস্তাফিজুর, বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোনো এক গ্রামে। আজ যে ঘটনা শেয়ার করব সেটা আমার জেঠির সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক এবং জিন রিলেটেড ঘটনা। ঘটনার শুরু 90 দশকের দিকে। 90 দশক থেকে শুরু করে 2007 পর্যন্ত সব আমার ছোট ফুপুর কাছে শোনা ঘটনা। ঘটনাটা শুরু করার আগে কিছু কথা না বললেই নয়। আমার বাবারা ছিলেন 2 ভাই। বসত বাড়ি কম থাকায় আমার জ্যাঠা আমার বাবার কাছে তার ভাগের জায়গা সহ বাড়িটা বিক্রি করে তার শ্বশুরের জায়গায় বাড়ি বানায়। জায়গাটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। আশেপাশে 2 থেকে 300 মিটারের মধ্যে কোনো বাড়ি ছিল না। তখন গ্রামও তেমন উন্নত ছিল না, বিদ্যুৎও ছিল না। এক কথায় গ্রামটি ছিল অজপাড়াগা। নতুন জায়গায় নতুন বাড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করে। 2-3 দিন কোনো সমস্যা হয়নি, কিন্তু বাড়ির উঠোনে গোয়ালঘর বানানোর জন্য যখন কিছু গাছ কাটা শুরু করে, ঠিক তখন থেকেই ঘটনা শুরু। যেখানে ঘর বানায় সেখানে ছিল অনেক বছরের পুরনো বড় বড় 4টা আম গাছ এবং একটা বড় অনেক মোটা তেঁতুল গাছ। বাড়ি বানানোর জন্য 3টা আম গাছ কেটে ফেলা হয়, রয়ে যায় তেঁতুল গাছটা আর একটা আম গাছ। বসবাস শুরু করার বেশ কিছুদিন পর থেকে জেঠি অস্বাভাবিক আচরণ শুরু করে। সংসারের কাজকাম করত না, কারোর সাথে কথা বলতো না তেমন, আর একা একা বাড়ির উঠোনে গিয়ে বসে থাকতো এবং ফিস ফিস করে কার সাথে যেন কথা বলতো। এভাবেই চলতে থাকে কিছুদিন। অনেক ডাক্তারি চিকিৎসা করা হয়, কিন্তু কোনো চিকিৎসায় কোনো ফলাফল না পাওয়ায় কবিরাজ চিকিৎসা শুরু করেন। তখনকার সময় আবার গ্রামের সবাই কবিরাজি চিকিৎসায় বিশ্বস্ত ছিলেন। তারপরে অনেক কবিরাজ দ্বারা তাবিজ, কবজ এবং বাড়ি বন্ধ করে নেওয়া হয়। তারপরও কোনো কাজ হয়নি। আস্তে আস্তে আরো অস্বাভাবিক হয়ে পড়ে জেঠি। পরে গাইবান্ধার বড় একজন কবিরাজ দ্বারা চিকিৎসা শুরু হয়। গাইবান্ধা জেলার মধ্যে একজন বড় কবিরাজ ছিলেন উনি। আল্লাহ ওনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। একদিন সেই কবিরাজ আমার জেঠির ওপর জিন হাজির করায়। তখন সবাই জানতে পারে যে 3টা আম গাছ কেটে ফেলা হয়েছে, সেগুলোতে জিন বন্দি করা ছিল এবং বাকি যে তেঁতুল গাছ আর আম গাছটা আছে সেটাতেও জিন বন্দি করা আছে। আম গাছগুলো কেটে ফেলার পর জিনগুলো ছাড়া পেয়ে এতদিন বন্দি থাকার রাগে জেঠির ওপর ভর করে বসে। এখানে বলে রাখা ভালো, আমার জেঠির বাবা জিন ছাড়ানোর কাজ করতেন। ওনার সাথে বেশ কিছু ভালো জিনও ছিল। আমার জেঠির বাবাই নাকি জিনগুলোকে বন্দি করেছিলেন। আমার জেঠি ছিল ওনার বাবার একমাত্র সন্তান, তাই জিনগুলো প্রতিশোধ নেওয়ার জন্য জেঠিকে বেছে নেয়। অনেক আগেই জেঠির বাবা জিনের আক্রমণে নাকি মারা গিয়েছিলেন। ওনার লাশ বিলের ভেতর কাদামাখা অবস্থায় পাওয়া যায়। যাক, ওসব কথা আর নাই বলি। কবিরাজ অনেক চেষ্টা করার পরও কোনো কাজ হচ্ছিল না। জিনগুলো অনেক ক্ষমতাশালী ছিল। দিন দিন আরো অস্বাভাবিক হতে থাকে জেঠি। সারাদিন রাত শুধু একা বিড়বিড় বিড়বিড় করত। খাবারের কথা বললেই যেন চোখ গরম করে তাকিয়ে থাকত। চিকিৎসা চলাকালীন অবস্থায় হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় জেঠি, এমনকি হাঁটাচলাও করে না। যেখানে শুইয়ে রাখা হয় সেখানে লাশের মতো পড়ে থাকত। এমন অবস্থায় কিছুদিন পর কবিরাজ বলে, আমি 3 দিন আর চিকিৎসা করতে আসবো না, আমার কাজ কিছু সম্পূর্ণ করতে হবে এবং তারপর আবার চিকিৎসা শুরু করব। আমার কাজগুলো সম্পূর্ণ না হলে চিকিৎসা করে কোনো ফায়দা হবে না। জিনগুলো বড়ই শক্তিশালী। এই কথা বলে চলে যায় কবিরাজ। তারপর কবিরাজ আর 3 দিন আসে না। কেউ জানে না যে কবিরাজ তার কাজ সম্পূর্ণ করেছে কিনা। ঠিক 3 দিন পর কবিরাজ আসে। তারপর কবিরাজ অস্বাভাবিক কিছু কাজের কথা বলে এই কাজগুলো না করলে জেঠি সুস্থ হবে না। তো কি আর করার, কবিরাজের কথা মতো সবাই কাজগুলো করতে বাধ্য হয়। কবিরাজ 3টা কাজের কথা বলে। প্রথম কাজ, বাড়ির ভেতর একটা কবর খুঁড়তে হবে। দ্বিতীয় কাজ, 7টা একদম সাদা কবুতর লাগবে এবং সেগুলোকে এক নিঃশ্বাসে জবাই করতে হবে। তৃতীয় কাজ, 21টা কবরের মাটি এবং কিছু লাল কাপড় আর মোমবাতি, আগরবাতি, সুই, আরো কিছু
জিনিস সংগ্রহ করতে হবে, সেগুলো নাই বলি। তারপর কবিরাজের কথা মতো সেই রাতে বাড়ির আঙিনায় একটা কবর বানানো হয়। পরের দিন সকাল থেকে কবুতর আর 7 কবরের মাটি এবং বাকি জিনিসগুলো সংগ্রহ করতে শুরু করা হয়। সব সংগ্রহ শেষ হলে এবার কবিরাজের কাজ শুরু হয়। পরের দিন রাতে সেই কবরের ভেতর জেঠিকে রাখতে চায় কবিরাজ, কিন্তু এতে পরিবারের সবাই কবিরাজকে বাধা দেয়, কারণ একটা জীবিত মানুষকে কিভাবে কবরের ভেতর রাখবে। পরে কবিরাজ বুঝিয়ে বলে যে 5 মিনিটের জন্য শুধু কবরের ভেতর রেখে বাকি কাজগুলো করতে হবে, তা না হলে বাকি কাজগুলো করা যাবে না। তারপর সবাই রাজি হয়। পরে কবিরাজ সংগ্রহ করা লাল কাপড়টা 3 ভাগে ভাগ করে। এক ভাগ দিয়ে জেঠির পুরো শরীরটা পেঁচিয়ে কবরের ভেতর রাখে। তারপর কবুতরগুলোকে সামনে নিয়ে জ্যাঠাকে ডেকে বলে, এই 7টা কবুতর এক নিঃশ্বাসে জবাই করতে হবে। যদি সাহস হয় বা পারো তো বলো, না পারলে অন্য উপায় খুঁজতে হবে। জ্যাঠা সাহস করে রাজি হয়ে যায়। সংগ্রহ করা বাকি জিনিসগুলো 1 ভাগ লাল কাপড়ে কিছু সূরা পরে পিছিয়ে রাখা হয়। তারপর বাকি আর 1 ভাগ কাপড় সেই কবরের ভেতর বিছিয়ে কবুতরগুলোর ওপরে রাখা হয়। জেঠিকে কবরের ভেতর শুইয়ে রাখা অবস্থায় কবিরাজ সূরা পড়তে থাকে আর ব্যাগ থেকে একটা ধারালো ছুরি বের করে জ্যাঠাকে দেয় এবং কবুতরগুলোকে ওই লাল কাপড়ের ওপরে এক নিঃশ্বাসে জবাই করতে বলে। জ্যাঠা সফলভাবে কাজটা করতে সম্পন্ন হয়। কাজ শেষে জেঠিকে কবর থেকে উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয় এবং জবাই করা কবুতর লাল কাপড়টা সহ বাকি জিনিসগুলো কবরের ভেতর মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তারপর কবিরাজ মন্ত্র পড়া পানি এবং সরিষা বাড়ির চারপাশে ছিটিয়ে দেন এবং জেঠিকে কয়েকটা তাবিজ দেন ব্যবহার করার জন্য। পরে কবিরাজ কিছু শর্ত দিয়ে বলেন যে এখন থেকে আর কোনো সমস্যা হবে না, আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। শর্তগুলোর ভেতরে ছিল বাড়িতে 71 দিনের ভেতরে গরুর মাংস রান্না করা যাবে না। ভুল করেও পরিবারের যদি কেউ বাহির থেকে গরুর মাংস খেয়ে আসে তাকে গোসল করে ঘরে ঢুকতে হবে। আরো বলেছিল আমার দেয়া তাবিজগুলো রোগী যেন 3 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত খুলে না ফেলে এবং জেঠি জীবনে কোনো দিন পুকুরে গোসল করতে পারবে না। এগুলো বলে কবিরাজ চলে যায়। পরে আস্তে আস্তে জেঠি সুস্থ হয়ে যায়, কথা বলতে শুরু করে, খাওয়া দাওয়া করতে শুরু করে এবং সব মিলিয়ে 1 মাসের ভেতর পুরোপুরি সুস্থ হয়ে যায়। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না। কিছুদিন পর নিজেদের ভুলের কারণেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। 71 দিন পূর্ণ হওয়ার আগেই একদিন গরুর মাংস নিয়ে আসা হয় বাড়িতে। সবাই ভাবে এখন তো জেঠি সুস্থ হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। শুধুমাত্র এই ভুলটার জন্য একটা মানুষ 17 বছর বিছানায় পড়ে থেকে মৃত্যুবরণ করে। গরুর মাংস রান্না করে সবাই খেয়ে ঠিকঠাক ঘুমিয়ে যায়, কিন্তু ঘটনা শুরু হয় রাত 3টায়। হঠাৎ জেঠির গোঙানির আওয়াজ শুনে জ্যাঠার ঘুম ভেঙে যায়। জ্যাঠার চিৎকার শুনে পাশের রুম থেকে ছেলে মেয়ে সবাই ছুটে আসে। এসে সবাই দেখে জেঠির মুখ থেকে কাঁচা রক্ত বের হচ্ছে। এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কি করবে ভেবে পাচ্ছিল না। তখন মোবাইল ফোন ছিল না, তাই কবিরাজকে ডেকে আনতে বড় ছেলে সেই রাতেই বেরিয়ে পড়ে। কবিরাজ আসতে আসতে সকাল হয়ে যায়। এতক্ষণে জেঠি একদম নিস্তেজ হয়ে পড়ে। ফজরের আজানের পর নাকি গোঙানোর শব্দ বন্ধ করে মৃত ব্যক্তির মতো নিস্তেজ হয়ে পড়ে। তারপর কবিরাজকে সব ঘটনা খুলে বলা হয়। কবিরাজ জেঠির শরীরে থাকা তাবিজগুলো খুলতে গিয়ে তাবিজগুলো আর খুঁজে পায় না। জ্যাঠা বলে ঘুমের আগেও তো তাবিজগুলো শরীরেই ছিল। কবিরাজ বলে গরুর মাংস খাওয়ার জন্য তাবিজগুলো ছুটে গেছে, তাই জিনগুলো ওনার ওপর আক্রমণ করে। ওনার হায়াত ছিল বিধায় তৎক্ষণাৎ ফজরের আজান দেয়ায় জিনগুলো চলে যায়, উনি বেঁচে যান। না হলে এতক্ষণ ওনাকে লাশ হয়ে পড়ে থাকতে হতো। আরো বলে আমার আর কিছু করার নাই, আপনারা আমার দেওয়া শর্ত মানতে পারেন নাই, তাই ওনার আজকে এই অবস্থা। এখন আমি একটা কাজই করতে পারি, আবার তাবিজগুলো দিতে পারি যেন জিনগুলো আর আক্রমণ করতে না পারে। তবে উনি আর কোনো দিন কথা বলতে পারবে না, এমনকি হাঁটাচলাও করতে পারবে না। এ কথা বলে কবিরাজ চলে যায়। পরে জেঠির বড় ছেলে কবিরাজের বাসায় গিয়ে তাবিজগুলো নিয়ে আসে, আবার জেঠির শরীরে পরিয়ে দেয়। পরে পরিবারের সবাই ভেঙে পড়ে, কি করবে ভেবে না পেয়ে
আমার বাবার কাছে চিঠি পাঠায়। আমার বাবা তখন ঢাকায় থাকতো এবং বড় ফুপু সহ সবাইকে বিষয়টা জানানো হয়। বাবা তখন ইন্ডিয়ার আসামের একজন বড় কবিরাজের খোঁজ পায়। কবিরাজ আসতে আসতে 4-5 দিন লেগে যায়। সেই কবিরাজ বিস্তারিত সব ঘটনা শোনার পর বলে, কাজটা এত সহজ না, তারপরও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। পরে কবিরাজের সাথে থাকা সহকর্মীর ওপর জিনগুলোকে হাজির করানো হয়। তারপর জিনগুলোকে জিজ্ঞেস করা হয় কেন তারা ওনার ওপর এত অত্যাচার করছে, আর কি হলে তারা ওকে ছেড়ে যাবে, সুস্থ হবে উনি। কিন্তু কিছুতেই জিনগুলো কিছু বলছিল না। অনেক অনুরোধের পরও যখন জিনগুলো কিছু বলছিল না, তখন কবিরাজ জিনগুলোকে মারধর শুরু করে। তারপর জিনগুলো বলতে শুরু করে তাদের বন্দী হওয়া ঘটনা থেকে। কোনো এক কারণে জেঠির বাবা নাকি জিনগুলোকে বন্দী করে গাছের ভেতর রেখে যায়। সেই জিনগুলোর বাবা মা নাকি জেঠির বাবা মাকে মেরে ফেলে। তাই 25 বছর বন্দী থাকার পর ছাড়া পেয়ে প্রতিশোধ নেয়ার জন্য বংশধর না থাকায় জেঠির বাবার একমাত্র সন্তান জেঠিকে বেছে নেয়। এবং জিনগুলো আরো বলে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। মানে আগের কবিরাজ জেঠিকে কবরের ভেতর রেখে জিনগুলোকে উল্টাপাল্টা বুঝিয়ে বাড়ি থেকে সরিয়ে বাড়ি বন্ধ করে দেয়। এই প্রতারণার কারণে আরো রেগে জিনগুলো সুযোগের অপেক্ষায় ছিল। যখন নাকি গরুর মাংস রান্না করে খায়, তখন নাকি কবিরাজের দেওয়া তাবিজগুলো নষ্ট হওয়ায় আক্রমণ করে বসে তারা। পরে জিনগুলো বলে, আমরা ওনাকে কোনো দিনই ছাড়ব না, বদলা নিয়েই ছাড়ব। কোনোভাবেই জিনগুলো রাজি করাতে পারেনি কবিরাজ। পরে কবিরাজ জিনগুলোকে বোতলবন্দি করে সাথে করে নিয়ে যায় এবং বলে, আমার আর কিছু করার নেই। আমি কেন, কোনো কবিরাজই ওনাকে সুস্থ করতে পারবে না। আল্লাহ যতদিন ওনার হায়াত রেখেছেন এভাবেই ততদিন তিনি বেঁচে থাকবেন। পরে কবিরাজ চলে যান। সবাই হতভম্ব হয়ে ভাবতে থাকে, শুধু ছোট্ট একটা ভুলের কারণে আজ মানুষটা বেঁচে থেকেও মৃত। পরে অনেক রকম ডাক্তারি কবিরাজি সব রকম চিকিৎসা করা হয়, কিন্তু কোনো লাভ হয়নি। এভাবেই 17 বছর বিছানায় পড়ে থেকে একদিন সবাইকে ছেড়ে যান না ফেরার দেশে। এভাবেই শেষ হয়ে যায় একটা মানুষের জীবন। ওনাকে লাশ হয়ে পড়ে থাকতে হতো। আরো বলে, আমার আর কিছু করার নাই, আপনারা আমার দেওয়া শর্ত মানতে পারেন নাই, তাই ওনার আজকে এই অবস্থা। এখন আমি একটা কাজই করতে পারি, আবার তাবিজগুলো দিতে পারি যেন জিনগুলো আর আক্রমণ করতে না পারে। তবে উনি আর কোনো দিন কথা বলতে পারবে না, এমনকি হাঁটাচলাও করতে পারবে না। এ কথা বলে কবিরাজ চলে যায়। পরে জেঠির বড় ছেলে কবিরাজের বাসায় গিয়ে তাবিজগুলো নিয়ে আসে, আবার জেঠির শরীরে পরিয়ে দেয়। পরে পরিবারের সবাই ভেঙে পড়ে। কি করবে ভেবে না পেয়ে আমার বাবার কাছে চিঠি পাঠায়। আমার বাবা তখন ঢাকায় থাকতো এবং বড় ফুপু সহ সবাইকে বিষয়টা জানানো হয়। বাবা তখন ইন্ডিয়ার আসামের একজন বড় কবিরাজের খোঁজ পায়। কবিরাজ আসতে আসতে 4-5 দিন লেগে যায়। সেই কবিরাজ বিস্তারিত সব ঘটনা শোনার পর বলে, কাজটা এত সহজ না, তারপরও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। পরে কবিরাজের সাথে থাকা সহকর্মীর ওপর জিনগুলোকে হাজির করানো হয়। তারপর জিনগুলোকে জিজ্ঞেস করা হয় কেন তারা ওনার ওপর এত অত্যাচার করছে, আর কি হলে তারা ওকে ছেড়ে যাবে, সুস্থ হবে উনি। কিন্তু কিছুতেই জিনগুলো কিছু বলছিল না। অনেক অনুরোধের পরও যখন জিনগুলো কিছু বলছিল না, তখন কবিরাজ জিনগুলোকে মারধর শুরু করে। তারপর জিনগুলো বলতে শুরু করে তাদের বন্দী হওয়া ঘটনা থেকে। কোনো এক কারণে জেঠির বাবা নাকি জিনগুলোকে বন্দী করে গাছের ভেতর রেখে যায়। সেই জিনগুলোর বাবা মা নাকি জেঠির বাবা মাকে মেরে ফেলে। তাই 25 বছর বন্দী থাকার পর ছাড়া পেয়ে প্রতিশোধ নেয়ার জন্য বংশধর না থাকায় জেঠির বাবার একমাত্র সন্তান জেঠিকে বেছে নেয়। এবং জিনগুলো আরো বলে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। মানে আগের কবিরাজ জেঠিকে কবরের ভেতর রেখে জিনগুলোকে উল্টাপাল্টা বুঝিয়ে বাড়ি থেকে সরিয়ে বাড়ি বন্ধ করে দেয়। এই প্রতারণার কারণে আরো রেগে জিনগুলো সুযোগের অপেক্ষায় ছিল। যখন নাকি গরুর মাংস রান্না করে খায়, তখন নাকি কবিরাজের দেওয়া তাবিজগুলো নষ্ট হওয়ায় আক্রমণ করে বসে তারা। পরে জিনগুলো বলে, আমরা ওনাকে কোনো দিনই ছাড়ব না, বদলা নিয়েই ছাড়ব। কোনোভাবেই জিনগুলো রাজি করাতে পারেনি কবিরাজ। পরে কবিরাজ জিনগুলোকে বোতলবন্দি করে সাথে করে নিয়ে যায় এবং বলে, আমার আর কিছু করার নেই। আমি কেন, কোনো কবিরাজই ওনাকে সুস্থ করতে পারবে না। আল্লাহ যতদিন ওনার হায়াত রেখেছেন এভাবেই ততদিন তিনি বেঁচে থাকবেন। পরে কবিরাজ চলে যান। সবাই হতভম্ব হয়ে ভাবতে থাকে,
শুধু ছোট্ট একটা ভুলের কারণে আজ মানুষটা বেঁচে থেকেও মৃত। পরে অনেক রকম ডাক্তারি, কবিরাজি সব রকম চিকিৎসা করা হয়, কিন্তু কোনো লাভ হয়নি। এভাবেই 17 বছর বিছানায় পড়ে থেকে একদিন সবাইকে ছেড়ে যান না ফেরার দেশে। এভাবেই শেষ হয়ে যায় একটা মানুষের জীবন। আমার বাবা এবং জেঠির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের জান্নাত নসিব করেন। এখানে একটা কথাই বলতে চাই, যারা ব্ল্যাক ম্যাজিক এবং জিন জাতির সাথে খেলা করে তাদের পরিণতি কোনোদিনই ভালো হয় না। এটা ছিল একটা বাস্তব প্রমাণ।